নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকলে নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন আমার এই গ্রামীণ হুইলচেয়ারের পক্ষ থেকে বা মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে কিন্তু ভিডিও আপলোড করে থাকি। অনেক ডাক্তারবাবু যারা নতুন প্র্যাকটিস করছেন তারা আমাদের ভিডিও দেখে কমেন্ট করেন ভিডিওটা খুব ভালো হয়েছে, আপনারাও সেই সব ভিডিও দেখে ওষুধ খেয়ে ভালো থাকেন অনেকে। আমি বলেছি বাস্তবতার সঙ্গে প্রমাণ করতে আপনারা একটা করে এনসিকুসের বই বাড়িতে রাখুন। একটা করে এনসিকুসের বই বাড়িতে 500-550 টাকার বই যদি আপনারা রেখে দেন, তাহলে আমি যে কথা বলছি সেটার সঙ্গে বাস্তব মিলিয়ে নিন। মিলিয়ে নেওয়ার পরে তো ওষুধগুলো সেবন করুন। কেন আমার দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হতে যাবেন? আমি চাই না আমার জন্য বা আমার দ্বারা কোনো মানুষ সামান্যতম ক্ষতিগ্রস্ত হোক। আমি চাই মানুষ বাড়িতে বসে কিছু ভিডিওর মাধ্যমে সঠিক তথ্যটা জানুক, সে তার কাজে যদি লাগাতে পারে লাগাক, অন্যথায় সে যদি মনে করে যে এটা উপযুক্ত নয়, যে কোনো ডাক্তারের পরামর্শ নিক। যে যেখানে পারুক, যেমন ভাবে পারুক, সবাই ভালো থাকুক। চলুন বন্ধুরা, আজকের একটা চর্মরোগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো। এই যে গরমকালে যে বিভিন্ন প্রকার ফোঁড়া ফুসকুড়িতে আপনারা ভুগছেন, অনেকে ঘামাচি হয়ে গিয়ে সেটা কিন্তু এক প্রকার চর্মরোগ আকার নিচ্ছে। কারণ এই সময় যে ঘাম, সেই ঘামটা যখন শরীরের মধ্যে বসে যায় তখন কিন্তু একটা ইনফেকশন তৈরি হয়। ওই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে ঘামটা পরিষ্কার ভাবে গরম জলে ধুয়ে পরিষ্কার করে দেওয়া যায়। আবার যখন দু একটা ফোঁড়া ফুসকুড়ি জন্ম নেবে, বা যারা প্রতি বছর ফোঁড়া ফুসকুড়িতে আক্রান্ত হন, ঘামাচিতে আক্রান্ত হন, চর্মরোগে আক্রান্ত হন, তারা এই যে এই গরমকালে নিম পাতা বেটে হলুদ বেটে একসঙ্গে মিশ্রণ করে গায়ে মাখার পরে 15 মিনিট পরে কি আধ ঘন্টা পরে আপনি ভালো করে গরম জলে একটু ধুয়ে নিয়ে তারপর স্নান করে নিন ঠান্ডা জলে। দিলে কি হবে, আপনার যে চর্মরোগে ইনফেকশন বা যন্ত্রণা সেটা কিন্তু নষ্ট হবে। কারণ হলুদ একটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে, ঘরোয়া অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপ্টিক রূপে কাজ করে। এছাড়া আপনার নিম পাতা কি করে জানেন? বিভিন্ন রকম জীবাণুকে নষ্ট করে, ধ্বংস করে দেয়। যদি একটা লোমকূপের মধ্য দিয়ে স্টেফাইলোকোকাস নামক ব্যাকটেরিয়া শরীরের মধ্যে প্রবেশ করতে পারে, আপনারা যখন এই নিম পাতা হলুদকে বাইরে থেকে প্রয়োগ করবেন, তাহলে সেটা কেন লোমকূপের মধ্য দিয়ে প্রবেশ করে সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে না? অবশ্যই পারে। ওই জন্য কিছু কিছু সময় দেখবেন বাহিক প্রয়োগ করলে উপশম পাওয়া যায়। কেন পাওয়া যায়? ঘর্মগ্রন্থির মধ্য দিয়ে যদি একটা ব্যাকটেরিয়া শরীরের মধ্যে প্রবেশ করে ক্ষতি সাধন করতে পারে, রোগটাকে বাড়িয়ে তুলতে পারে, ইনফেকশন বাড়িয়ে তুলতে পারে, তাহলে আপনার ক্ষেত্রে নিম পাতা হলুদ ব্যবহারের পরে সেই ঘর্মগ্রন্থির মধ্য দিয়ে প্রবেশ করে সেই ব্যাকটেরিয়াকে নষ্ট করতে পারবে না? অবশ্যই পারবে। ওই জন্য বাইরে থেকে অবশ্যই করে নিম পাতা হলুদ সংমিশ্রণ করে বাটার জিনিসগুলোকে একসঙ্গে মিশ্রিত করে আপনি মেখে ফেলুন, ইনফেকশন অবশ্যই করে নষ্ট হবে। সবসময় চেষ্টা করবেন একটু গরম জলে আপনার ঘামগুলোকে প্রথম অবস্থায় ধুয়ে দিতে, হালকা গরম জল, নচেত ঘামটাকে বসতে দেবেন না, সেরকম চেষ্টা করে ঠান্ডা জলেও ধুয়ে ফেলুন। বন্ধু, এই যে গরমকালে আপনারা ফোঁড়া ফুসকুড়িতে ভুগছেন আর ঘামাচি রোগে ভুগছেন, আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে প্রকৃত ওষুধগুলো কি। যারা বিশেষ করে হোমিওপ্যাথি চিকিৎসা করছেন, ওষুধগুলো দেখলেই বুঝতে পারবেন। এই ওষুধ সম্বন্ধে আপনারা চর্চা করবেন, রোগীদের দেবেন, এবং যারা একটু হোমিওপ্যাথি সম্বন্ধে জানেন তারা প্রয়োজন হলে এই হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে উপকার পেতে পারেন। তো গরমকালে যখন ফোঁড়া হয়, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে দেবেন একটার পর একটা ফোঁড়া লেগে আছে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যালোপ্যাথি ইঞ্জেকশন যতক্ষণ না করছে তার ফোঁড়া ভালো হচ্ছে না, হোমিওপ্যাথি আয়ত্তের বাইরে চলে যায়। হয়তো ওষুধটা সঠিক হয়নি বা ইনফেকশনটা এমন প্রকৃতির ধারণ করেছে যে হোমিওপ্যাথি কাজ করছে না। তো বন্ধুরা, আজকের আমরা কয়েক প্রকার ওষুধ সম্বন্ধে আলোচনা করব, যে ওষুধগুলো যদি আপনার প্রথম অবস্থায় সঠিকভাবে সঠিক নির্বাচন করে ওষুধগুলো প্রয়োগ করেন, ব্যবহার করেন, তাহলে অবশ্যই করে কিন্তু সুস্থ থাকতে পারবেন, সুস্থ হতে পারবেন। তাহলে লক্ষণ ভিত্তিক আজকে হোমিওপ্যাথি আলোচনা করব, একটু গুরুত্ব দিয়ে দেখবেন। শেষে আমি এখান থেকে সরে যাবো, আপনার স্ক্রিনশটটা রেখে দেবেন, আর সেই স্ক্রিনশট অনুযায়ী আপনারা কিন্তু ট্রিটমেন্ট করবেন, চর্চা করবেন। আসুন, প্রথম যে ওষুধটা আপনারা জানেন যে আমরা ফোঁড়া ফুসকুড়িতে হিপার সালফারকে ব্যবহার করি, কিন্তু কোথায় ব্যবহার করবেন বলুন তো? যখন ফোঁড়াটা প্রচন্ড পরিমাণে দপদপে ব্যথা হবে, ফোঁড়া পাকার আগে দেখবেন যখন পুঁজ জন্মে যায় প্রচুর পরিমাণে দপদপ দপদপ ব্যথা করতে থাকে, সেই সময় কিন্তু হিপার সালফারের প্রয়োজন হয়। ফোঁড়া ফেটে গেলে তখন হিপার সালফার প্রয়োজন হয়, তবে শক্তিটা একটু আলাদা হয়ে যায়। তাহলে আপনি যখন ফোঁড়াটা 2-4 দিন হয়েছে, আপনি সেই ফোঁড়াটাকে ফাটাবেন, প্রচন্ড পরিমাণে ব্যথাযুক্ত হয়ে উঠছে ফোঁড়াটা,
ফোঁড়াটা মনে হয় যেন একটু পুঁজ জন্মেছে এরকম ভাব, কিন্তু প্রকৃতভাবে পুঁজ উপরের দিকে উঠে আসছে না, যার জন্য পাকছে না, ফাটছে না। তো তখন হিপা সালফার আপনার 3x 6x 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন সারাদিনে 3 বার। বিশেষ করে যারা ঠান্ডা কাতর ব্যক্তি, শীত কাতর ব্যক্তি, সামান্য পাখা বাতাস সহ্য হয় না, অসুস্থ হয়ে যায়, সামান্য ঠান্ডা সহ্য করতে পারে না, এরকম যদি রোগী হয়ে থাকেন তাহলে আর কোনো কথা নেই, হিপা সালফার মন্ত্রবোধ কাজ করবে। নিচের জমে থাকা পুঁজটাকে উপর দিকে তুলে আনবে, দিয়ে ফোঁড়া ফাটাতে সাহায্য করবে। আর ফোঁড়া যখন ফেটে যাবে তখন 200 পোটেনসি ব্যবহার করবেন। 3x 6x বন্ধ করে দিয়ে আপনি 200 পোটেনসি সেবন করবেন সকালে এবং সন্ধ্যার দিনে 2 বার। দেখবেন আপনার পুঁজটা উপর দিকে উঠে যে এসেছিল, ফোঁড়াটা ফাটলো, ফোঁড়া ফাটার পরে ভিতর থেকে সমস্ত পুঁজটা বাইরে বেরিয়ে গিয়ে আপনার ফোঁড়াটা শুকতে সাহায্য করবে। কিন্তু বেলোডোনাকে আমরা গরমকালে অনেকে প্রয়োগ করে বসি, কিন্তু প্রয়োগ করতেও হয়, কিন্তু কখন? ধরুন প্রচন্ড লাল প্রকৃতির দপদপে ফোঁড়া যেন চিকচিক করছে, পুঁজ জন্ম নেয়নি, সবেমাত্র নতুন অবস্থার উৎপত্তি, সে জায়গাটা দেখবেন লাল দপদপে যেন অসহ্য যন্ত্রণা, সঙ্গে জ্বরও রয়েছে, তখন আপনি বেলোডোনা প্রয়োগ করুন। বেলোডোনা কিন্তু ফোঁড়া ফাটাতেও পারে না, শুধুমাত্র ব্যথা কমাতে পারে। আর এই ফোঁড়ার জন্য যে জ্বর আসছে, দপদপে যন্ত্রণা আসছে, সেই যন্ত্রণাকে কমাতে সাহায্য করে। তাহলে প্রথম অবস্থায় কিন্তু বেলোডোনা অনেক সময় প্রয়োগ হয় বা প্রয়োজন হয়, সেখানে আপনার বেলোডোনা 30 অর্থাৎ 30 বা 200 দিনে 2-3 বার করে 4 বার পর্যন্ত ব্যবহার করে যে অসহ্য যন্ত্রণা আপনি কমিয়ে ফেলতে পারেন। তবে মাত্র বেলোডোনার লক্ষণটা একদিনই মাত্র থাকে, অসহ্য যন্ত্রণা, দপদপে ব্যথা, এটা একদিনই থাকে, তারপরের দিন থেকে কিন্তু হিপা সালফারের প্রয়োজন হয়। এবারে আসি যে অনেক সময় মার্সলের প্রয়োজন হয়। কখন? যে ফোঁড়াটা পুঁজ জন্মেছে কিন্তু সেই ব্যথা নেই, সামান্যতম ব্যথা, কিন্তু ফোঁড়াটা পুঁজ জন্মেছে, ফাটাতে হবে, তখন আপনি সেখানে মার্সল ব্যবহার করবেন। যদি অতিরিক্ত দপদপে ব্যথা থাকে তাহলে হিপা সালফার, আর যদি অতিরিক্ত দপদপে না ব্যথা থাকে কিন্তু পুঁজ দেখা যাচ্ছে, ফাটছে না, তখন কিন্তু মার্সল। সেখানে মার্সল 3x 6x 6 30 উপরে যাবেন না, ফোঁড়াটাকে ফাটাতে গেলে নিম্ন শক্তির প্রয়োজন। নিচ থেকে ফোঁড়াটার পুঁজটা উপর দিকে উঠে আসবে আরো ভালো করে, দিয়ে ফেটে যাবে, মুখের দিকে যখন পুঁজের চাপটা হবে তখন ফেটে যাবে, তারপরে আপনি সেখানে 200 পোটেনসি ব্যবহার করুন। একইভাবে শুধুমাত্র তফাৎটা এটাই যে অতিরিক্ত ব্যথা যখন থাকবে হিপা সালফার, অথচ পুঁজ জন্মেছে, আবার কম ব্যথা থাকলে মার্সল, এই দুটো মনে রাখবেন। বন্ধুরা এবারে আসি সাইলেসের কথা। সাইলেসা কোথায় প্রয়োগ করবেন? ধরুন আপনার প্রচুর পরিমাণে ঘাম হয়, ঘাম থেকে ইনফেকশন জন্ম নিচ্ছে, ঘামটা শরীরের মধ্যে বসে যাচ্ছে, বসে গিয়ে ইনফেকশন তৈরি হচ্ছে, ফোঁড়া একটার পর একটা লেগে আছে। আর আপনারা জানেন যেখানে ইনফেকশন যুক্ত রোগ হয় সেখানে কিন্তু সাইলেসের প্রয়োজন হয়, কারণ সাইলেসা ইনফেকশন নষ্ট করতে ভীষণভাবে গুরুত্ব প্রকাশ করে। পুঁজ জন্মেছে, ফাটছে না, আবার কিছু কিছু ফোঁড়া আছে না বসে যাচ্ছে না ফেটে যাচ্ছে, একই রকম অবস্থায় আছে 5-7 দিন 1 সপ্তাহ ধরে, ওই জায়গায় কিন্তু সাইলেসের প্রয়োজন হয়। যে ফোঁড়া বা ফুসকুড়ি না পাকে না ফাটে, একই রকম থাকে অনেকদিন যাবত, সামান্য শক্ত হতে থাকে, সেখানে কিন্তু সাইলেসের প্রয়োজন হয়। যাতে করে ওই ফোঁড়ার মধ্যে পুঁজ উৎপত্তি হয়, আপনি সেখানে কি করবেন? নিম্ন শক্তি প্রয়োগ করবেন। সাইলেসিয়া 3x 6x বাইকামিক ট্যাবলেট 5টা করে দিনে 4-5 বার করে সেবন করুন, উষ্ণ গরম জল সহ, কিংবা 4টে করেও সেবন করতে পারেন। দেখবেন ফোঁড়ার পুঁজটা উপর দিকে ঠেলে আসবে, আর ঠেলে আসলে ফোঁড়াটা ফাটতে শুরু করবে। তারপরে আপনি সাইলেসিয়া 200x 30x 4-5টা করে এরকম দিনে 2-3 বার করে সেবন করুন। তবে 200x সেবন করলে দিনে 3 বার 2 বার এরকম সেবন করবেন। ফোঁড়া যখন ফেটে যাবে তখন কিন্তু দিনে 2 বার করে সেবন করলে যথেষ্ট। ব্যাস, তাহলে সাইলেসিয়া কোথায় প্রয়োগ করবেন বুঝতে পারলেন। যখন ফোঁড়াটা না ফাঁকে না ফাটে, শক্ত হতে থাকে, একই অবস্থায় না বসে যাচ্ছে আর না ফেটে যাচ্ছে, হয়ে গেল। এবারে আসি ক্যালকেরিয়া সালফের কথা। বন্ধুরা এই ক্যালকেরিয়া সালফটা কখন ব্যবহার করবেন? একের পর এক ফোঁড়া লেগে আছে, যদিও কয়েকখানা ফোঁড়া আপনার গায়ে হয়েছে বা ফুসকুড়ি আপনার গায়ে হয়েছে, অনেকদিন যাবত শুধু রস ঝরেই যাচ্ছে, কোনোভাবে শুকাচ্ছে না। যখন কোনো ফোঁড়া থেকে পুঁজ উৎপত্তি বন্ধ হয় না, রসটা যে কোথা থেকে আসছে, যে অনবরত রস ঝরতেই আছে,
ঘা সৃষ্টি হয়ে যাচ্ছে রস ঝরতে ঝরতে। সেখানে কিন্তু ক্যালকেরিয়া সাল্ফ প্রয়োগ করলে রস যে উৎপত্তিটা সেটা বন্ধ হয়ে যাবে, ধীরে ধীরে তখন ফোঁড়াটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। সেখানে আপনার ক্যালকেরিয়া সাল্ফ 3x কিংবা 6x ভাইটামিন ট্যাবলেট 4টি করে দিনে 4 বার 3 বার এরকম সেবন করবেন। দেখবেন ফোঁড়াটা কিন্তু শুকিয়ে আপনার ইনফেকশন নষ্ট হয়ে যাবে, ঘা নষ্ট হয়ে যাবে, ভালো থাকবেন। বন্ধুরা এবারে আসি গ্রাফাইটিস। এই গ্রাফাইটিস কিন্তু প্রয়োজন হয়, কিন্তু গ্রাফাইটিস প্রয়োজনের আগে বা প্রয়োগের আগে আমাদের 3টে লক্ষণকে লক্ষ্য করতে হয়: ফ্যাটি, ফ্লেভি এবং ফেয়ার। এই 3টে কথাকে গুরুত্ব দিতে হবে। দেখতে সুন্দর, হাইট ভালো এবং চর্বিযুক্ত টাইট ফিট শরীর, এইরকম কোন রোগীর মধ্যে যদি এমন ভাবে আঠাযুক্ত রস সেই ফোঁড়া থেকে বার হচ্ছে যে কাপড় জড়িয়ে যাচ্ছে, ছাড়ছে না, তখন কিন্তু গ্রাফাইটিসের প্রয়োজন হয়। তবে এটা কিন্তু কম সংখ্যক। তবু আজকে বলে দিলাম, যেহেতু এরকম 2-1 জনের হতে পারে, যার জন্য ভিডিওতে আলোচনা করলাম, তাতে আপনাদের সুবিধা হবে। তাহলে সেখানে আপনার গ্রাফাইটিস 200 দিনে 1 থেকে 2 বার 3 বার কখনো সেবন করবেন না। এটা হচ্ছে ধীরে সুস্থে কাজ করে, কিন্তু অনেক দিন পর্যন্ত শরীরের মধ্যে কাজ করতে থাকে। তাহলে ঘন ঘন প্রয়োগ করবেন না, কখনো সকাল এবং সন্ধ্যা দিনে 2 বার সেবনেই যথেষ্ট। এরকম আপনি 1 সপ্তাহ সেবন করলেই বুঝতে পারবেন, 4-5 দিন সেবন করলে বুঝতে পারবেন। অবশ্যই এরকম সেবন করবেন। বন্ধুরা এবারে আসি অ্যান্টি ইনক্রুট। যে বললাম গরমকালে ঘামাচি, ফোঁড়া এইসব তো জন্ম নেয়। তো ঘামাচি রোগীর ক্ষেত্রে কিন্তু অ্যান্টি ইনক্রুট ব্যবহার করতে হয়, এটা কিন্তু সকলেই জানেন, বেশিরভাগ ডাক্তারবাবু জানেন। ফুসকুড়ি টাইপের, ঘামাচি টাইপের যখন চাকা চাকা হয়ে যায়, এক আধটা হলেও, ফাঁকা ফাঁকা হলেও, যে লাল প্রকৃতির চর্মরোগে হালকা বিস্তর যেখানে চুলকানি আছে, সেখানে কিন্তু অ্যান্টি ইনক্রুট 30 বা 200 দিনে 2 বার করে সেবন করলে ঘামাচির প্রকোপটা কমে যায়। কিন্তু যদি দেখেন যে অতিরিক্ত পরিমাণে চুলকানি আছে, অসহ্য চুলকানি, জ্বালা, তখন সেখানে সালফার 30 ব্যবহার করবেন। 200 ব্যবহার করলে অনেক সময় রোগটা বেড়ে যেতে পারে। 30 পোটেন্সি ব্যবহার করবেন দিনে 1 থেকে 2 বার। আপনি সকাল বিকাল যদি সালফার 30 ব্যবহার করেন, দুপুর রাতে অ্যান্টি ইনক্রুট ব্যবহার করুন। আর যদি অ্যান্টি ইনক্রুট সকাল বিকাল ব্যবহার করেন, দুপুর রাতে সালফার ব্যবহার করুন 1 ফোঁটা সামান্য। দেখবেন অসহ্য যে চুলকানি, চুলকাতে চুলকাতে আপনি গা ছেড়ে ফেলছেন, কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেক বছর গরমকাল এলেই আপনি ঘামাচি রোগে আক্রান্ত হন। অবশ্যই করে সেখানে অ্যান্টি ইনক্রুট আর সালফার মন্ত্রপথ কাজ করবে। কিন্তু বন্ধুরা অনেক সময় ন্যাট্রিয়ামকে আমরা ব্যবহার করে থাকি। কখন আপনার ঘামাচি হয়েছে, আপনি বাড়িতে আসেন, ঘামাচি চুলকাচ্ছে, ঠিকই আছে, কিন্তু বাড়িতে আছে দেখেন যে আপনার ঘামাচির কোনো অস্থিরতা নেই, কিন্তু রৌদ্রে বার হলে আপনার প্রচন্ড পরিমাণে ঘামাচি চুলকায়। অ্যান্টি ইনক্রুটে রৌদ্রে বার হলে যে চুলকায় তা নয়, সর্ব অবস্থায় চুলকায়, ঠিক আছে, আর খুব অতিরিক্ত চুলকানি নেই। কিন্তু ন্যাট্রিয়ামের বিশেষ লক্ষণ কি জানেন, যে আপনি রৌদ্রে যখন বার হবেন তখন কিন্তু ভীষণ প্রকৃতির চুলকায়, যেন গাটা জ্বালা পুড়ে যাচ্ছে, রোগটা ভীষণ ভাবে বেড়ে যায়। আবার আপনি ঠান্ডায় চলে আসুন, আপনার রোগটা কমে যায়। আপনার শরীরের মধ্যে যে ঘামটা হয়, প্রচুর পরিমাণে সারা শরীরে লবণ জমে যায়, একদম দেখবেন যেন ঝরঝরে ঝরঝরে লবণ, ঘামটা শুকিয়ে গেলে লবণ জমে যাচ্ছে। তারা কিন্তু ন্যাট্রিয়াম সেবন করবে। যে সমস্ত মানুষ, যে সমস্ত ব্যক্তিগণ প্রচুর পরিমাণে লবণ সেবন করেন, লবণ ছাড়া এক মুঠো ভাত খেতে পারেন না, তারাও সেখানে অ্যান্টি ইনক্রুটের জায়গায় আপনি ন্যাট্রিয়াম সেবন করবেন, দেখবেন দারুণভাবে কাজ পাবেন। ন্যাট্রিয়াম দিনে 2 বার করে সেবন করুন, অবশ্যই করে দারুণভাবে কাজ পাবেন। বন্ধুরা এবারে আসি মাইরিস্টিকা সেভিফেরা। এই ভিডিওর সর্বশ্রেষ্ঠ ওষুধ হিসেবে আমরা কিন্তু গণ্য করি হোমিওপ্যাথি জগতে। এই যে মাইরিস্টিকা সেভিফেরাকে বলা হয় হোমিওপ্যাথিক ছুরি, অর্থাৎ অ্যালোপ্যাথিক ছুরি দিয়েই কিন্তু ফোঁড়া চিকিৎসা করতে হয়, কাটতে হয়, পুঁজবার করতে হয়। আমাদের হোমিওপ্যাথি কিন্তু এই মাইরিস্টিকা সেভিফেরা যদি আপনি রাখেন বা ব্যবহার করেন, এই ছুরির মতো ফোঁড়া ফাটাতে সাহায্য করে, কারণ এর আসল উদ্দেশ্য ফোঁড়া ফাটানো, এর কাজ। এবং দারুণভাবে একটা বিখ্যাত হোমিওপ্যাথি ঔষধ ফোঁড়া ফাটিয়ে একদম পরিষ্কার করে দিতে পারে, মুহূর্তে কাজ করে থাকে। আপনি এই মাইরিস্টিকা সেভিফেরা 3x, অনেকে 3x পান না, সেট দিয়ে কিন্তু 3x পাওয়া যায়। যদি না পান, যদি অন্য কোম্পানি আপনার বাড়ির কাছে সেট নেই, কি করবেন? যদি 6x পান, 6 শক্তি পান, সেখানেও ব্যবহার করবেন। দিনে 3 বার 4 বার 5 বার পর্যন্ত ব্যবহার করবেন, দেখবেন আমার ফোঁড়া কিন্তু খুব ফেটে যাবে। আপনি চাইছেন যে ফোঁড়াটা ফেটে যাক, পুষ্টা বের করে দিই, বসাবো না, সেখানে মাইরিস্টিকা আপনার একটা অস্ত্র, ছুরি, ব্যবহার করলেই ফোঁড়া ফাটবে। কিন্তু খেয়াল করবেন,
সাইলেসের মতো যদি ফোঁড়াটা শক্ত হয়ে যায় তখন কিন্তু মাইরিস্টিকা সেইভাবে কাজ করবে না। তখন সাইলেসিয়া ব্যবহার করে আপনি ফোঁড়ার পুষটাকে উৎপন্ন করুন। মুখের ধারে পুষটা যখন চলে আসবে তখন ফোঁড়াটা ফাটাতে গেলে আপনি সেখানে মাইরিস্টিকা ব্যবহার করতে পারেন। মন্ত্রের মতো বা জাদুর মতো আপনার ফোঁড়াটাকে ফাটিয়ে দিতে পারে এই মাইরিস্টিকা সেইভেরা। বন্ধুরা, এবারে আসি শেষ একটা বিখ্যাত হোমিওপ্যাথি ওষুধ। আপনারা জানেন আর্কিডম লাপ্পা। অনেকেই হয়তো ব্যবহার করেন না, যারা চিকিৎসা করে তারা জানেন। কিন্তু জানেন কি, যে আমার ভিডিওতে আমি কোনো গোপন রাখার চেষ্টা করি না। আমি চাই মানুষ জানুক, শিখুক, আর সেই ওষুধটাকে যদি সে ভালোভাবে শিখতে পারে, জানতে পারে, অবশ্যই সেবন করুক। রাতভর তো কাজে লাগবে। সে একজন চিকিৎসক না হয়ে উঠুক, বাড়িতে যার কষ্ট তার কষ্টটাকে লাঘব করতে পারবে না। কখন ডাক্তার আসবে তার যন্ত্রণায় ছটফট করবে, সে চোখের সামনে দেখবে, সেরকম না করে এই আর্কিডম লাপ্পা যখন দেখবেন গামি গাড়ি ফোড়া, একের পর এক ফোঁড়া হতে যাচ্ছে, রক্ত বিষাক্ত হয়ে গিয়ে ফোঁড়াটা উৎপত্তি বন্ধ হচ্ছে না, এমন দেখা যায় যে ইঞ্জেকশন করতে হয়, না হলে কমতে চায় না। কিন্তু এই আর্কিডম লাপ্পা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার রক্ত পরিষ্কার হয়ে গিয়ে যে স্টেফাইলোকোকাস নামক যে ব্যাকটেরিয়া আপনার রক্তটাকে খারাপ করে দিয়ে আপনার ইনফেকশনটাকে বাড়িয়েছিল, এই আর্কিডম লাপ্পা সেই রক্তকে পরিষ্কার করে সুন্দরভাবে আপনার ফোঁড়া হওয়ার যে প্রবণতা তাকে দূর করে দেবে। যদি অতিরিক্ত ব্যথাও থাকে, ফোঁড়ার মধ্যে দপদপে ব্যথা, ছোট্ট ছোট্ট ফুসকুড়ি, চারিদিকে শরীর শরীর হয়ে যাচ্ছে, ঘামাচি থেকে আস্তে 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 ফুসকুড়ির মতো ফোঁড়া তৈরি হয়ে যাচ্ছে, বিষ ফোঁড়ার মতো ফোঁড়া, প্রচন্ড পরিমাণে ব্যথা, আর্কিডম লাপ্পা তো মন্ত্রের মতো কাজ করে। আপনার অনেক্স 4-5 করে দিনে 3 বার করে সেবন করবেন, সকাল দুপুর সন্ধ্যা। রক্ত পরিশুদ্ধ হয়ে গিয়ে আপনি এরকম একটা ভয়ঙ্কর রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন। সঙ্গে যদি অতিরিক্ত ব্যথা হয়, ফোঁড়া ফাটছে না, একটার পর একটা জন্ম নিচ্ছে, লাল টাইপের হয়ে আছে, আর প্রচন্ড পরিমাণে বেদনা, সঙ্গে আপনি আর্কিডম লাপ্পার সঙ্গে আর্নিকা সেবন করবেন। আর্নিকা কি করে বলুন তো? আর্কিডম লাপ্পা যেমন রক্তটাকে পরিষ্কার করে, আর্নিকা কিন্তু রক্ত চলাচলে সাহায্য করে। তাহলে আর্কিডম লাপ্পা আপনারা যদি সকাল বিকাল সেবন করেন, অতিরিক্ত ব্যথা যন্ত্রণা ফুসকুড়ি ফোঁড়াতে রক্ত অপরিষ্কার হয়, দূষিত হয়ে যায়, সেই রক্তকে পরিষ্কার করার জন্য আর্কিডম লাপ্পা, অতিরিক্ত ব্যথা যন্ত্রণা কমানোর জন্য আপনারা আর্নিকা 30 বা 200 পরে কি দিনে 2 বার করে সেবন করুন, দুপুর রাত্রে সেবন করুন, অবশ্যই করে উপকৃত হবেন। তাহলে বন্ধুরা, এই কটা ওষুধের মধ্যে যদি আপনি চর্চা করেন, আর দ্বিতীয় কোনো ওষুধ নিয়ে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না। এবারে আমি সরে যাচ্ছি, আপনার স্ক্রিনশট নিয়ে নিন। এই কটা ওষুধ সম্বন্ধে আপনারা চর্চা করবেন, তাহলে আপনি আপনার চেম্বারে যে কোনো ফোঁড়া রোগীকে অবশ্যই করে সুস্থ করতে পারবেন। দেখে নিন এই কয়েকটা ওষুধ। প্রথম হচ্ছে হিপাসালফার, সঙ্গে বলেছি বেলেডোনা, তারপর বলেছি মার্সল, তারপর সাইলেসিয়া, ক্যালকেরিয়া সালভ, গ্রাফাইটিস, অ্যান্টিমক্রুট, মাইরিস্টিকা সেলভেরা, আর্কিডম লাপ্পা, সঙ্গে আর্নিকা। এই কটা ওষুধ সম্বন্ধে আপনারা চর্চা করবেন, অবশ্যই করে মিলিয়ে নেবেন। তারপর আমাকে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন যে ওষুধগুলো ঠিক হলো না ভুল হলো। ভালো থাকুন সবাই, নমস্কার।